আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া নিয়ে আলোচনা করছিলাম। তোমরা হয়তো যারা আগের ভিডিওতে আমাদের সাথে ছিলে তারা জানো, আর যারা হয়তো এই প্রথম দেখতেছো এই ভিডিওগুলো বা হচ্ছে যে মায়োসিস সম্পর্কে ভিডিওটা, তারা আগের ভিডিওগুলো আমাদের দেখে নিলে আমার মনে হয় তোমাদের জন্য খুব ভালো হবে। তো আমরা মায়োসিস কোষ বিভাজন যেটা, সেই কোষ বিভাজনের যে প্রোফেজ 1-এর, আমরা জানি যে মায়োসিসের দুইটা ভাগে ভাগ করছি আমরা ফার্স্টে, মায়োসিস 1 এবং মায়োসিস 2। সেই মায়োসিস 1-কে আবার আমরা প্রোফেজ 1 মেটাফেজ 1 এভাবে ভাগ করি। তো সেই প্রোফেজ 1-এর আবার 5টা উপপর্যায় আছে, কারণ প্রোফেজ 1টা খুব দীর্ঘ এবং খুব গুরুত্বপূর্ণ। তো হচ্ছে সেখানের প্রথম দুইটা যে উপপর্যায় লেপ্টোটিন এবং জাইগোটিন, এগুলো নিয়ে আমরা আগের ভিডিওতে বা আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি। আজকে আমরা হচ্ছে যে পরের যে উপপর্যায়ের ধাপটা সেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্যাকাইটিন। খেয়াল করে দেখো যে মায়োসিসের উদ্দেশ্য কি ছিল, যে উদ্দেশ্য হচ্ছে যে জিনের মিক্স আপ হবে, তাই না? তোমার হচ্ছে যে এখানে কি হবে, জিনের মিক্স আপ ঘটবে। এবং হচ্ছে দেখো মিক্স আপের কেন হচ্ছে বা এরকম, যে এই ইয়াতে আমরা যদি পুরাতন আগের ধাপের কথা চিন্তা করি, যে আমরা জানি যে হচ্ছে ধরো যেটা আমাদের মানুষের কোষ চিন্তা করলে বা যে কারো কোষই হইতে পারে, যে হচ্ছে যে আমরা বলছিলাম যে পিতা এবং মাতা থেকে আগত যে হোমোলোগাস ক্রোমোজোমের জোড়াটা আছে, ধরো যে 1 নম্বর ক্রোমোজোম, সেটা তোমার হচ্ছে আমরা ডিপ্লোটিন বা তোমার হচ্ছে লেপ্টোটিন বা জাইগোটিনের ক্ষেত্রে এরকম কি দেখছিলাম, যে আমরা এরকম দেখছিলাম যে সেটা তোমার হচ্ছে যে কোনো ক্রোমাটিডে তখন পর্যন্ত আসলে ভাবে ভাগ হয় নাই, ক্রোমাটিডে এরকম ভাগ হয় নাই। আর হচ্ছে ব্ল্যাক দিয়ে ধরো আমি বুঝালাম যে পিতা থেকে আগত যে ক্রোমোজোমটা, ধরো যে রেড দিয়ে আমি বুঝাচ্ছি যে হচ্ছে যে ওই হোমোলোগাস জোড়াটা, ধরো প্রথম জোড়া এটা, তাহলে আমরা এটা কি দিয়েছিলাম, এরকম দিয়েছিলাম 1, এটাকে দেবো 1। এভাবে পরের জোড়ার ক্ষেত্রে এরকম হবে যে তোমার হচ্ছে ধরো যে এরকম তোমার হচ্ছে এরকম সেন্টোমিয়ারের সাথে দুইটা বাহু এরকম যুক্ত আছে, সেটার ক্ষেত্রে আমরা এরকম দিব, আমরা রেড কালার দিয়ে এটাকে বুঝাল আলাদা করে মার্ক করলাম যে এটা হচ্ছে যে পিতার থেকে আগত 2 নাম্বার, এটা হচ্ছে মায়ের থেকে আগত 2 নাম্বার। এরকম ধরো যে ওই প্রাণী বা ওই জীবের ওই উদ্ভিদের কোষের যে ক্রোমোজোম, এটা যদি আমরা মানুষের কোষ ধরি সেক্ষেত্রে 46টা ক্রোমোজোমের প্রথম জোড়া দ্বিতীয় জোড়া, এভাবেই তো আসলে আমরা জানি যে 23টা জোড়া আছে, তাই না? আচ্ছা, এখন হচ্ছে যে এই ক্ষেত্রে প্যাকাইটিন উপদশাতে যেটা হয় যে এইগুলা ওই যে কমন যে কথাগুলো আমরা বলছিলাম, যে প্রত্যেকটা উপপর্যায়ে সেম ঘটনাটা ঘটতে থাকবে, যেহেতু পুরোটাই প্রোফেজ, সুতরাং হচ্ছে যে ক্রোমোজোমগুলা আরো খাটো এবং মোটা হবে, নিউক্লিওলাস এবং হচ্ছে যে নিউক্লিয়ার মেমব্রেন, এই নিউক্লিয়ার মেমব্রেন এগুলো আরো বিলুপ্ত হতে থাকবে, এই জিনিসটা চলমান থাকবে, এরকম একদম ক্রমান্বয়ে চলমান থাকবে সবগুলো উপপর্যায়ের ক্ষেত্রেই। এখন এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ওইগুলো তো আমাদের কমন, সবগুলোর ক্ষেত্রে কমন ধরনের ঘটনা ঘটবেই। আমরা যেগুলো ইম্পর্টেন্ট জিনিস এই প্যাকাইটিন ধাপের ক্ষেত্রে যে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা নিয়ে আলোচনায় আসি। দেখো যে হচ্ছে এইখানে যে 1 নম্বর জোড়া এবং এই 1 নম্বর জোড়ার 1 এবং 1, এই ক্ষেত্রে এটা কি হবে, ওই যে ঠিক মাইটোসিসের মতোই ওখানে আমরা দেখছিলাম যেরকম, যে এই ক্ষেত্রে এরাও কি হবে, দুইটা ক্রোমাটিডে ভাগ হয়ে যাবে, এরকম দুইটা ক্রোমাটিডে ভাগ হয়ে যাবে, এরকম হচ্ছে যে এই যে অনুদৈর্ঘ্য বরাবর বা লম্ব বরাবর এরকম তোমার হচ্ছে দুইটা ক্রোমাটিডে ভাগ হয়ে যাবে, এবং হচ্ছে একটা সেন্টোমিয়ার কিন্তু বিভাজিত হচ্ছে না, একটা সেন্টোমিয়ার থাকতেছে কিন্তু বাহুগুলো হচ্ছে যে বিভাজিত হয়ে যাচ্ছে এবং দুইটা ক্রোমাটিড তৈরি করলো, এই যে ক্রোমাটিড এই যে ক্রোমাটিড 1 নম্বর ক্রোমোজোমে। আবার মা থেকে আগত বা মাতৃবংশ থেকে আগত, মায়ের থেকে আগত যে তোমার ক্রোমোজোমটা আছে, সেটার ক্ষেত্রে আমরা কি দেখবো, এরকম তোমার হচ্ছে যে দুইটা বাহু তৈরি হবে, এরকম দুইটা বাহু তৈরি হবে, এবং এই ক্ষেত্রে 4টা আসলে ক্রোমাটিড তৈরি হলো, দুইটা ক্রোমোজোমের তোমার হচ্ছে যে প্রত্যেকটা দুইটা করে ক্রোমাটিড তৈরি হলো, ফলে কয়টা ক্রোমাটিড হলো, 4টা ক্রোমাটিড। এটাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এই ক্রোমাটিডগুলো আবার কিছু নাম ব্যবহার করা হয়েছে এখানে, যেমন হচ্ছে যে একই ক্রোমোজোমের অর্থাৎ পিতা থেকে আগত যেটা, এটার যে দুইটা ক্রোমাটিড, এই যে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এই দুইটা ক্রোমাটিডের পরস্পরের সম্পর্ক হচ্ছে এদেরকে আমরা কি বলবো, সিস্টার ক্রোমাটিড, এদেরকে বলবো আমরা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। আবার মায়ের ক্ষেত্রেও এই ক্রোমোজোমটারও এই ক্রোমাটিডটা আর এই ক্রোমাটিডটা হচ্ছে সম্পর্ক হচ্ছে কি একইভাবে সিস্টার ক্রোমাটিড, ঠিক, কিন্তু এটার সাথে এটা সম্পর্ক হচ্ছে কি নন সিস্টার ক্রোমাটিড, এই দুজনের সম্পর্ক হচ্ছে কি নন সিস্টার ক্রোমাটিড। তারপরে হচ্ছে এই ক্রোমাটিডের সাথে এই ক্রোমাটিডের সম্পর্ক হচ্ছে কি নন সিস্টার ক্রোমাটিড। খুব স্বাভাবিক, যেহেতু এটা পিতার থেকে আগত, এটা মায়ের থেকে আগত, বাবা এবং মা তো আসলে সিস্টার না, ভাই বোন না, তাই না? তাহলে হচ্ছে যে তারা তো অবশ্যই কি নন সিস্টার। তাহলে দেখো এভাবে কিন্তু মনে রাখা যায় যে হচ্ছে বাবা এবং মা তো সিস্টার না, তারা তো ভাই বোন না, ঠিক আছে, তারা তো অবশ্যই হচ্ছে ভাই বোন হবে না, সুতরাং হচ্ছে এটা নন সিস্টার। বাবারটা এবং মায়েরটার সাথে সম্পর্ক এরকম, বাবারটার সাথে মায়েরটার সম্পর্ক হচ্ছে নন সিস্টার, বাবারই তোমার হচ্ছে যে দুইটা ক্রোমাটিডের পরস্পরের সম্পর্ক সিস্টার, এটা দুইটা পরস্পরের হচ্ছে যে একই ক্রোমোজোমের, যেহেতু তারা হচ্ছে সিস্টার ক্রোমাটিড। এখন এই ক্ষেত্রে তোমার হচ্ছে এই ক্ষেত্রে যেটা হবে এই যে সিস্টার ক্রোমাটিড গুলা, এই যে নন সিস্টার ক্রোমাটিড, এই দুইজনের ভিতরে হচ্ছে আকর্ষণ শুরু হবে, এরকম আমরা যে আঁকলাম তোমার হচ্ছে যে এই ক্ষেত্রে এইখানে আকর্ষণ শুরু হবে,
এই যে আকর্ষণ শুরু হবে এই ক্রোমোজোমটার ভিতরে থাকা জিনগুলোর সাথে এই জিনের যে তোমার মিক্সচার হবে বা আদান প্রদান হবে এবং হচ্ছে পরিবর্তন হবে, এটার জন্য এই জায়গাগুলোতে আকর্ষণ শুরু হবে। নন সিস্টার দুইটা ক্রোমাটিডের ভিতরে আকর্ষণ শুরু হবে। এই জায়গাগুলো যেই জায়গাটাতে আকর্ষণ শুরু হবে সেই জায়গাটা তোমার হচ্ছে কি হবে, এরকম কাছাকাছি অবস্থান করবে, এই কাছাকাছি অবস্থান করবে এবং একই সাথে বাকি জায়গাগুলোতে আসলে বিকর্ষণ হয়। আর এই জায়গাগুলোতে যে আকর্ষণ হলো, যখন আকর্ষণ হবে এই বাহুর সাথে এই বাহু যখন যুক্ত হবে, খেয়াল করো, তখন এইখানে একটা এক্স এর মতো আকৃতি তৈরি হয়। এখানে একটা এক্স এর মতো আকৃতি তৈরি হয়, এক্স এর মতো এরকম একটা আকৃতি তৈরি হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে, এই এক্স এর মতো আকৃতির এই জিনিসটাকে বলা হচ্ছে কি, খুবই গুরুত্বপূর্ণ, যেটা এই টপিক থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় আসে বা আসছে, ছোট কোশ্চেন বলো, এমসিকিউতে বলো, এটাকে বলা হচ্ছে কি কায়াজমা। এটাকে বলা হচ্ছে কায়াজমা। এই কায়াজমা একবারে একটাও শুরু হতে পারে, আবার লম্বা ক্রোমোজোমগুলোর ক্ষেত্রে, লম্বা বাহু বিশিষ্ট ক্রোমোজোমের ক্ষেত্রে দেখা গেছে একই সাথে অনেকগুলো স্থানে হতে পারে। যেমন এখানে আসলে অত বড় করে আমরা আঁকতেছি না, কিন্তু একই ক্রোমোজোমে হচ্ছে যে ধরো এই জায়গাতেও তোমার হচ্ছে এটা শুরু হয়েছে, এই জায়গাতেও এরকম একটা আকর্ষণ শুরু হয়েছে, এই জায়গাটাও। তাহলে কি হলো, এই ক্রোমোজোমের এই বাহুতে দুইটা কায়াজমা আছে। এরকম এগুলাতেও যদি হয় তাহলে হচ্ছে আরো একাধিক কায়াজমা হবে। কিন্তু যদি খুবই খাটো হয়, ধরো খুবই খাটো, এরকম খুবই খাটো ক্রোমোজোম তোমার হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে কি জাস্ট হচ্ছে যে একটা জায়গায় তোমার হচ্ছে এরকম আকর্ষণ হচ্ছে, এক জায়গায় কায়াজমা সৃষ্টি হচ্ছে, বা কায়াজমা ওইভাবে সৃষ্টি করা যাচ্ছে না, বা কায়াজমা ওরকম বোঝা যাচ্ছে না। আকর্ষণ ঠিকই হচ্ছে, তারা পরস্পরের সাথে যুক্ত আছে, কিন্তু এই যে এরকম লম্বা বাহু হলে যেটা হয়, এই কায়াজমা জায়গাগুলোতে কি হয়, আকর্ষণ হয়, বাকি জায়গাগুলোতে সাধারণত বিকর্ষণ হয়। বিকর্ষণ হয়ে বাকি জায়গাটা একটু দূরে অবস্থান করে, আর কায়াজমা জায়গাটা হচ্ছে পরস্পরের সাথে একদম সংলগ্ন হয়ে ঘেঁষে থাকে, এবং হচ্ছে বলতেছে যে এরকম কিছু জায়গা ভেঙে যায় প্রথমে, এই ক্রোমোজোমের জায়গাগুলো বা জিনগুলা ভেঙে গিয়ে পরস্পরের সাথে যুক্ত হয়। এই জায়গাটা ভেঙে গিয়ে যুক্ত হলো, কিন্তু বাকি জায়গাগুলো এখনো ভাঙে নাই বা যুক্ত হয় নাই, সেই জায়গাগুলো কি হয়, আসলে বিকর্ষণ হয়। এই যে এই জিনিসটা, এটা দেখতে কিসের মতো হচ্ছে, দেখতে হচ্ছে এক্স এর মতো হচ্ছে, এরকম দেখতে হচ্ছে এক্স এর মতো হচ্ছে। এই এক্স আকৃতির এই জিনিসটাকে বলা হয় কায়াজমা, বহু বচনে এটাকে বলা হয় হচ্ছে কায়াজমাটা। যদি একসাথে অনেকগুলো, যেমন একটা এরকম আরো একটা এরকম তোমার হচ্ছে অনেকগুলো কায়াজমাকে আমরা একসাথে বহু বচনে কি বলি, কায়াজমাটা বলি। খেয়াল করে দেখো, এই যে নন সিস্টার দুইটা ক্রোমোজোমের ভিতরে জিনের আদান প্রদানের উদ্দেশ্যে, কি হচ্ছে, পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, আকর্ষণ হচ্ছে, এই জায়গাগুলোতে কিছু ভেঙে গিয়ে এই জায়গাগুলো একসাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই জায়গাটাকে আমরা বলতেছি হচ্ছে কায়াজমা, সেটাকে আমরা বহু বচনে বলতেছি হচ্ছে কি কায়াজমাটা। এই যে কায়াজমাটা যেখানে তৈরি হচ্ছে, সেই জায়গায় আসলে আমরা শুরু থেকে কি বলতেছি, এই জায়গাতে এর ভিতরে কি আছে, আসলে এর ভিতরে ডিএনএ আছে এবং জিন আছে, নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যের জিন আছে। এই জিনগুলারই পরস্পরের কি হচ্ছে, মিক্স আপ হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন বা মিক্স আপটাকে আমরা কি বলতেছি, আগে বলে আসছি আমরা, এই পরিবর্তনটাকে আমরা বলতেছি হচ্ছে কি ক্রসিং ওভার, যেটা মিওসিসের মূল উদ্দেশ্য আসলে এইটা, এবং মিওসিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাই হচ্ছে আসলে ক্রসিং ওভার। এই ক্রসিং ওভারের উদ্দেশ্যে খেয়াল করো এটা কেন আসলে হচ্ছে, আমরা পরবর্তীতে ডিটেলস শিখবো, কিন্তু আমরা জানি যে এই যে 46টা ক্রোমোজোম বিশিষ্ট বা 2n ক্রোমোজোম বিশিষ্ট, সেটা মিওসিসের শেষে দুইবার নিউক্লিয়াস বিভক্ত হয়, এবং একবার ক্রোমোজোম বিভক্তির কারণে কি হবে, তোমার হচ্ছে যে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। 2n থেকে 2n এই কোষটা ছিল, পরবর্তীতে যে 4টা কোষ তৈরি হবে, এরকম 4টা কোষ প্রত্যেকটা কি হয়ে যাবে, n হয়ে যাবে। আমরা শেষে গিয়ে দেখবো এই যে n হয়ে যাচ্ছে, এখন n যে হয়ে গেল, ধরো যদি এই মিক্স আপ না হইতো তাহলে কি ঘটনা ঘটতো, ধরো এই যে 4টা ক্রোমোজোম, এই ধরো যে এরকম ক্রোমোজোম, এই 4টা ক্রোমোজোম, ধরো এই কোষে তোমার হচ্ছে যে ক্রোমোজোম আছে 4টা, তোমার হচ্ছে যে n সংখ্যক ক্রোমোজোম হয়ে গেলে প্রত্যেকটাতে ক্রোমোজোম কয়টা হয়ে যাবে, ধরো দুইটা করে ক্রোমোজোম। কিন্তু পরবর্তীতে এটা যদি শুক্রাণু হয় বা ডিম্বাণু হয়, অন্য কোনো শুক্রাণু বা ডিম্বাণুর সাথে মিলিত হবে, এবং অন্য কোনো শুক্রাণু বা ডিম্বাণুর সাথে যখন মিলিত হবে, যদি শুধুমাত্র কি হয়, যদি শুধুমাত্র এরকম হচ্ছে যে এই জায়গায় অর্ধেক সংখ্যক তোমার হচ্ছে যে না হয়ে, যদি এরকম যদি মিক্স আপ না হয়, এরকম যদি ক্রসিং ওভার না হয়, ক্রসিং ওভার বা মিক্স আপ না হয়ে যদি সরাসরি অর্ধেক হয়ে যায়, তাহলে ধরো কথার কথা যে কোষটা সৃষ্টি হলো, তোমার হচ্ছে এই কোষে এই ক্রোমোজোমটা আসলো, ধরো এই ক্রোমোজোমটা আসলো, শুধু এই ক্রোমোজোমটা আসলো, আর ধরো যে এই ক্রোমোজোমটা আসলো, ধরো এটা এরকম ক্রোমাটিডে ভাগ আছে, এই ক্রোমোজোম দুইটা চলে আসলো, আর আরেকটা শুক্রাণুতে বা আরেকটা কোষের বা ডিম্বাণুতে তোমার হচ্ছে গেল এই দুইটা, ধরো যে এই দুইটা গেল, ধরো এই দুইটা, যেহেতু এখানে ক্রোমোজোম বিভক্তি হবে না, আমরা জানি মিওসিস 1-এর কথা বলতেছি আমরা, শুধু নিউক্লিয়াস বিভক্তি হবে, তাহলে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হলো, দুইটা নিউক্লিয়াসের তোমার হচ্ছে যেহেতু অর্ধেক হয়ে যাবে আমরা বলতেছি, সেটা আমরা ডিটেলস পরে দেখবো পরের ধাপগুলোতে। যদি এরকম ক্রসিং ওভার না ঘটে, যদি সরাসরি এরকম অর্ধেক হয়ে চলে যায় এই দুইটা নিউক্লিয়াসে, তাহলে কি হবে, এই কালোগুলা কার ছিল, পিতার ছিল। ধরো যেই লোকটার বা যেই পুরুষ প্রাণীটার শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াতে এই ঘটনাটা ঘটতেছে, সেইখানে তার শুক্রাণুগুলাতে বা এন কোষগুলাতে, এগুলোতে হ্যাপ্লয়েড কোষ, এগুলো হ্যাপ্লয়েড কোষ, এই হ্যাপ্লয়েড কোষগুলাতে ধরো শুধুমাত্র ব্ল্যাক কালারের তার পিতার ক্রোমোজোমগুলাই শুধুমাত্র আসলো। ফলে এই শুক্রাণুতে এই যে লোকটার শুক্রাণু, তার বাবার বৈশিষ্ট্য, অর্থাৎ নতুন যে বাচ্চাটা হবে, শুধুমাত্র সে দাদার যে কালোগুলা, ধরো সেটা তো তার দাদার থেকে আসছে বা এই লোকটার বাবার থেকে আসছে, শুধু কালোগুলা যদি যায় বা শুধু এই পাশের এগুলা যদি যায়,
তাহলে হচ্ছে কি এই শুক্রাণুটাতে তার দাদির কোনো বৈশিষ্ট্য মানে লোকটার মায়ের বৈশিষ্ট্য, লাল কার্ডটা কি, যে লোকটাকে নিয়ে আমরা আলোচনা করতেছি বা যেই পুরুষ প্রাণীটাকে নিয়ে আলোচনা করতেছি, এই লালটা হচ্ছে তার মা থেকে আগত তার শরীরের ক্রোমোজোম, তাই না? তাহলে সেই লাল ক্রোমোজোমটা যদি টোটালি না যায় তাহলে কি হবে, যেই বাচ্চাটা আসবে সে শুধুমাত্র তার দাদার বৈশিষ্ট্য পাবে, দাদার দিকের বংশের। কিন্তু আমরা কি দেখতেছি যে যেই বাচ্চাগুলো আমরা আমাদের থেকে শুরু করে পৃথিবীতে যত জীব জন্মগ্রহণ করতেছে বা আমাদের মানুষের ক্ষেত্রে যদি আমরা দেখি যে ওই বাচ্চাটার ভিতরে ওই মানুষটার ভিতরে তার দাদার দিকের বৈশিষ্ট্য থাকে, অবশ্যই তার দাদির দিকের বৈশিষ্ট্যও থাকে, তার বাবার কিছু বৈশিষ্ট্য থাকে, তার মায়ের বৈশিষ্ট্য থাকে। আবার একইভাবে বাবার যে বাবা দাদা বা দাদি, তারা তো দুইটা বংশ থেকে তো আসলে বৈশিষ্ট্যগুলো আসতেছে। কিন্তু যদি ক্রসিং ওভার না ঘটে তাহলে এই ঘটনাটা ঘটবে, হয় শুধু দাদার বৈশিষ্ট্য পাবে কিছু, অথবা শুধুমাত্র দাদির বৈশিষ্ট্য পাবে। কিন্তু কি হচ্ছে যে এইগুলোর ভিতরে ক্রসিং হওয়ার কারণে ক্রোমোজোমগুলা মিক্স আপ হয়ে যাচ্ছে, ক্রোমোজোমগুলোর ভিতরে এই জিন এখানে যাচ্ছে কিছু, এখান থেকে কিছু জিন এখানে আসতেছে, কিছু জিন পরিবর্তিত হচ্ছে, হওয়ার কারণে ক্রোমোজোম এটা যেটাই পাক না কেন, এইখান থেকে এই ক্রোমোজোমই আসুক অথবা এই ক্রোমোজোমই আসুক না কেন, এই ক্রোমোজোমগুলোর ভিতরে আসলে দুই বংশেরই বৈশিষ্ট্য থাকতেছে, তার পিতা এবং মায়ের মানে দাদা এবং দাদির দুই দিকের বৈশিষ্ট্য থাকতেছে, মিক্স আপ থাকতেছে। আমরা লালের ভিতরে কালো দিয়ে বোঝাচ্ছি কি যে তোমার হচ্ছে যে কিছু তোমার হচ্ছে এই ক্রোমোজোমটাতেও কিছু দাদার বৈশিষ্ট্য আছে, কালো অংশ আছে, কিছু লাল অংশ আছে, আবার এই ক্রোমোজোমটার ক্ষেত্রে কিছু লাল অংশ আছে, কিছু কালো অংশ আছে। এটাই হচ্ছে আসলে ক্রসিং ওভারের গুরুত্ব। আমরা ক্রসিং ওভার সম্পর্কে বলার সময় আবার এটা আলোচনা করবো, আবার ডিটেলসই করবো। তো প্যাকাইটিন ধাপের মূল কাজ হচ্ছে আসলে কি ক্রসিং ওভারে সাহায্য করা। যদিও ক্রসিং ওভারটা কিন্তু প্যাকাইটিন এবং এর পরবর্তী যে ধাপ তোমার হচ্ছে ডিপ্লোটিন এবং হচ্ছে ডায়াকানেসিস, এই পুরো সময়টাতে কিন্তু আসলে চলতে থাকে এই ব্যাপারটা। কিন্তু পরীক্ষা যদি আসে আমাদের যে তোমার হচ্ছে ক্রসিং ওভার ঘটে কোন উপপর্যায়ে, তাহলে সেই ক্ষেত্রে উত্তর কিন্তু আমরা অবশ্যই দিব হচ্ছে, পরীক্ষা যদি এরকম কোনো এমসিকিউ আসে তাহলে দিব প্যাকাইটিন। যদিও তোমাদের বইয়ে লেখার স্টাইলে এভাবে লিখছে যে মনে হচ্ছে প্যাকাইটিনে শুধুমাত্র ক্রসিং ওভারটা শুরু হচ্ছে, শুধুমাত্র কায়াজমা এই ব্যাপারগুলো শুরু হচ্ছে, পরবর্তী ধাপে গিয়ে ডিপ্লোটিনে গিয়ে হচ্ছে আসলে এটা পূর্ণতা প্রাপ্তি। আসলে প্যাকাইটিন ধাপেই মূল ক্রসিং ওভারটা ঘটে, তবে হ্যাঁ পরবর্তী ধাপগুলোতে তোমার হচ্ছে যে বাকি জিনিসটা আসলে চলমান থাকে। তো ডিপ্লোটিনের ক্ষেত্রে ডিপ্লোটিন আসলে প্যাকাইটিনেরই তোমার হচ্ছে যে একটা চলমান প্রক্রিয়া। ডিপ্লোটিনে কি ঘটে, তোমার হচ্ছে এই ক্রসিং ওভারটা আরো জোরে সোরে চলতে থাকে, এই ক্রসিং ওভারটা তোমার হচ্ছে আরো জোরে সোরে চলতে থাকে। এবং হচ্ছে দেখো এরকম আমরা ডিপ্লোটিনের ক্ষেত্রে যদি আঁকি তাহলে সেম এই জিনিসটা দেখবো আমরা, ডিপ্লোটিনের ক্ষেত্রে এরকম দেখবো, ডিপ্লোটিনের ক্ষেত্রে এরকম আমরা দেখবো। ডিপ্লোটিনের ক্ষেত্রে এই কায়াজমা তৈরি হবে, এখানে আকর্ষণ হবে এরকম তোমার হচ্ছে যেরকম এক্স এর মতো আকৃতি ধারণ করতেছে, এক্স এর মতো। কিন্তু বাকি জায়গাগুলোতে প্রচন্ড বিকর্ষণ হয়, তবে বিকর্ষণ সেন্ট্রোমিয়ার বরাবর সবচেয়ে বেশি হয়, সেন্ট্রোমিয়ার বরাবর। এই সেন্ট্রোমিয়ার দূরে সরে যেতে চায়, সেন্ট্রোমিয়ার তোমার এরকম দূরে সরে যেতে চায়, সেন্ট্রোমিয়ার এরকম দূরে সরে যেতে চায় এরকম, ঠিক। এবং সেন্ট্রোমিয়ার গুলা হচ্ছে এরকম দূরে সরে যায়, সেন্ট্রোমিয়ার গুলা এরকম দূরে সরে যায়, এরকম দূরে সরে যায়, সেন্ট্রোমিয়ার গুলা এরকম দূরে সরে যাবে। দূরে সরে যাওয়ার কারণে এখানে একটা লুপের মতো তৈরি হবে, কারণ এই জায়গাগুলোতে যেগুলোতে ক্রসিং ওভার ঘটতেছে, যেগুলোতে কায়াজমা তৈরি হচ্ছে, ধরো যেগুলোতে কায়াজমা তৈরি এরকম হচ্ছে, যেগুলোতে কায়াজমা তৈরি হচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু ঠিকই আকর্ষণ হচ্ছে, কিন্তু এই জায়গাটা বিকর্ষণ হওয়ার কারণে এখানে একটা লুপ তৈরি হলো, এরকম একটা লুপের মতো তৈরি হলো। এবং এই যে বিকর্ষণটা এটা একসাথে অনেক জায়গায় চলতে পারে, এবং একই সাথে এখানে ঘটনাটা যেটা ঘটে এই ধাপেই ক্ষেত্রে বা এই ধাপে এবং পরবর্তী ধাপগুলোতে এই ধাপেই শুরু হয় যে তোমার প্রান্তীয়করণ চলতে থাকে। অর্থাৎ যদি তোমার কায়াজমাটা এখানে সৃষ্টি হয়, ছবিতে আমরা হয়তো এভাবে দেখাচ্ছি না, এখানে শুরু হয় এটা বিকর্ষণ, এখান থেকে তোমার ক্রসিং ওভার হতে 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 কায়াজমাটা আস্তে আস্তে সরতে সরতে মাথার দিকে চলে যায়। অর্থাৎ প্রথম দিকে কায়াজমা দেখা গেছে এক্সটা এখানে তৈরি হয়েছিল, পরবর্তীতে এখানে 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 লাস্টে একদম তোমার হচ্ছে যে প্রান্তের দিকে চলে যাবে হচ্ছে কায়াজমার এই অংশটা। এখন হচ্ছে দেখো যে এই যে বিকর্ষণের ক্ষেত্রে তোমার হচ্ছে এই জায়গাগুলো যেহেতু প্রত্যেকটা অংশ প্রচন্ড বিকর্ষণ করতেছে, শুধুমাত্র কায়াজমার জায়গাটাই তারা হচ্ছে যুক্ত আছে এরকম, বাকি জায়গাটা তোমার হচ্ছে এরকম দূরে সরে যায়, বাকি জায়গাটা এরকম দূরে সরে যায়, বাকি জায়গাটা এরকম দূরে সরে যায়, তোমার হচ্ছে বাকি জায়গাটা এরকম দূরে সরে যাচ্ছে, শুধু কায়াজমার জায়গাটাই তোমার হচ্ছে কি হচ্ছে, এই জায়গাটাতেই শুধুমাত্র তোমার হচ্ছে কি হচ্ছে আকর্ষণ হচ্ছে। ধরো যে কায়াজমার এই জায়গাটাই শুধুমাত্র এই জায়গাটায় আকর্ষণ হচ্ছে, শুধু কায়াজমার, বাকিটা পুরোটাই দূরে সরে গেছে। তাহলে এইখানে একটা কোণ সৃষ্টি হলো না, অনেকটা 180 ডিগ্রি, একটা 180 ডিগ্রির মতো কোণ সৃষ্টি হলো, যে তোমার হচ্ছে শুধু কায়াজমার জায়গায় আকর্ষণ হচ্ছে, কিন্তু বাকি বাহুর অংশগুলা যেগুলোতে ক্রসিং ওভার শেষ হয়ে গেছে বা এখন আর হচ্ছে না, সেইগুলোতে কিন্তু কি হচ্ছে, এগুলো বিকর্ষণ হয়ে দূরে সরে যাচ্ছে, শুধু এই জায়গায় তোমার যুক্ত আছে। ফলে কি হচ্ছে, একটা কোণ সৃষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আবার তোমাদের বই 90 ডিগ্রি কথা বলা আছে, যেটার জন্য আসলে একাধিক স্থানে তোমার হচ্ছে কায়াজমা সৃষ্টির প্রয়োজন। যেটা যদি আমরা চিন্তা করি যে ধরো এরকম তোমার হচ্ছে যে এরকম তোমার হচ্ছে যে এরকম তোমার হচ্ছে যে কায়াজমা সৃষ্টি হচ্ছে এই জায়গায়, ধরো যে এখানে তোমার হচ্ছে যে এই জায়গায় এরকম কায়াজমা সৃষ্টি হচ্ছে এই জায়গায়, ধরো যে এরকম একটা লম্বা আয়াতি, খেয়াল করো, ধরো এটাকে আমরা আরো লম্বা করে দিলাম, ধরো যে এটাকে আমরা আরো লম্বা করে দিলাম, ধরো যে এই জায়গায় কায়াজমা হচ্ছে, ধরো যে এই জায়গায় কায়াজমা সৃষ্টি হয়েছে, এই জায়গায় আকর্ষণ হচ্ছে, এই জায়গায় দুইটার আকর্ষণ হচ্ছে, কিন্তু বাকি জায়গাটা আবার কি করতেছে, বিকর্ষণ করতেছে, বাকি জায়গাটা ধরো আবার কি হচ্ছে, বিকর্ষণ করতেছে, বাকি জায়গাটা ধরো আবার বিকর্ষণ করতেছে। কিন্তু যে এই অংশটাতে দেখা গেছে কি এটা অনেক লম্বা, এগুলো তো সুতার মতো আসলে, এই জায়গাটায় আবার তোমার কি হচ্ছে, এই জায়গায় আবার দেখা গেছে আবার আরেকটা কায়াজমা সৃষ্টি হয়েছে, এখানে একটা কায়াজমা, ধরো যে এই জায়গায় আরেকটা কায়াজমা,
ঠিক এই জায়গায় আরেকটা কায়াজমা। ফলে দেখো এইখানে আকর্ষণ করতেছে, কিন্তু এই জায়গায় বিকর্ষণ, কিন্তু এই জায়গায় আবার তোমার হচ্ছে আকর্ষণ হচ্ছে, আবার দেখা গেছে এই জায়গাগুলোতে বিকর্ষণ হচ্ছে, এই জায়গাগুলোতে বিকর্ষণ হচ্ছে। তাহলে এই যে এইখানে খেয়াল করে দেখো, এইখানে কিন্তু আবার একটা 90 ডিগ্রির মতো কোণ সৃষ্টি হলো, তাই না? যে তোমার হচ্ছে যদি এইখানে কায়াজমা, একাধিক কায়াজমা না হয়, একটাই কায়াজমা সৃষ্টি হয়, তাহলে কি হবে, এই অংশটুকু কিন্তু এদিকে আসতো না, তাহলে এই অংশটা এদিকেই সরে থাকতো, ফলে কোনটা কি হয়ে যেত 180 ডিগ্রি। কিন্তু যদি একাধিক জায়গায় বা দ্বিতীয় তৃতীয় জায়গায় এরকম হয়, তাহলে এই জায়গায় আকর্ষণের পরে বাকি জায়গাটা বিকর্ষণ করে দূরে সরে যেতে চাচ্ছে, কিন্তু এই বাকি জায়গাটা আবার এখানে কায়াজমা সৃষ্টির কারণে বা ক্রসিং ওভারের উদ্দেশ্যের কারণে এই জায়গাটা আবার তোমার হচ্ছে কাছে এরকম চলে আসতেছে, এবং তোমার হচ্ছে যে এই জায়গাটা আবারও যুক্ত হয়ে যাচ্ছে, ফলে এখানে একটা 90 ডিগ্রি কোণ সৃষ্টি হচ্ছে। তো এইখানে এই যে 90 ডিগ্রি এবং হচ্ছে 180 ডিগ্রি যে কোণের ব্যাপারটা বইয়ে আমাদের দেওয়া আছে এই টপিকের ক্ষেত্রে, যে আমরা যে ধাপটা নিয়ে বলতেছিলাম যে হচ্ছে যেটা আসলে যেটা আমরা আলোচনা করতেছি ডিপ্লোটিন, আসলে এটা প্যাকাইটিনেরই তোমার হচ্ছে যে চলমান প্রক্রিয়া, প্যাকাইটিনেরই আসলে পূর্ণতার মানে প্যাকাইটিন আসলে শুরু হয়েছিল যে কায়াজমা সৃষ্টির প্রক্রিয়া এবং ক্রসিং ওভার, সেটা আসলে ডিপ্লোটিনে গিয়ে কি হচ্ছে, ডিপ্লোটিনে গিয়ে এই ঘটনাগুলো ঘটতেছে, তোমার হচ্ছে যে প্রান্তের দিকে সরে যাচ্ছে, গোড়ার দিক থেকে সেন্টোমিয়ারের ঠিক পাশ থেকে শুরু হইতে 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 একদম সুতার মাথার দিকে গিয়ে তোমার হচ্ছে যে শেষ হচ্ছে, মানে পুরোটাই ক্রসিং ওভার একসাথে করে 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 পুরো সুতাটাতে ক্রসিং ওভার আসলে কমপ্লিট করার উদ্দেশ্য হচ্ছে, কমপ্লিটটা একদম এটাকে বলা হচ্ছে কি, এই যে প্রান্তের দিকে সরে যাচ্ছে, এই যে তোমার হচ্ছে যে এই যে তোমার হচ্ছে এরকম ধরো দুইটা ক্রোমোজোম ছিল, এরকম দুইটা ক্রোমোজোম ছিল, এরকম ক্রোমোজোম ছিল, যেটা এইগুলোতে হয়তো ক্রসিং ওভার প্রথমে শুরু হয়েছিল, পরে আস্তে আস্তে ক্রসিং ওভারটা একদম লাস্ট পর্যন্ত যেন এখানে থাকা সকল জিনের রিক এটার সাথে তোমার হচ্ছে যে ক্রসিং ওভার ঘটে, এটার সাথে ক্রসিং ওভার ঘটে, এবং হচ্ছে এই ক্রসিং ওভারের উদ্দেশ্যের কারণে এখান থেকে এই গোড়ার দিকগুলো থেকে শুরু করে একদম প্রান্তের দিকে এই জিনিসটাকে আমরা বলতেছি কি প্রান্তীয়করণ, এই জিনিসটাকে আমরা প্রান্তীয়করণ ব্যাপারটা ডিপ্লোটিন ধাপে তোমার হচ্ছে যে একদম স্পষ্টভাবে চলতে থাকে, যেটা আসলে ডিপ্লোটিন ধাপে প্রায় তোমার কমপ্লিট হয়ে যায়। তবে হ্যাঁ, ডিপ্লোটিনের পরে ডায়াকাইনেসিসে গিয়ে একদম তোমার হচ্ছে যে ডায়াকাইনেসিসে গিয়ে লাস্ট ধাপ যেটা, সেই ডায়াকাইনেসিসে গিয়ে এই তোমার হচ্ছে যে ক্রসিং ওভারের ব্যাপারটা, এই ক্রসিং ওভারের এই প্রান্তীয়করণের ব্যাপারটা তখনও তোমার হচ্ছে যে আসলে চলতে থাকে। কিন্তু এইখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে ডায়াকাইনেসিস যেহেতু লাস্ট উপপর্যায়ে, এখানে অবশ্যই একদম প্রান্তের দিকে তোমার হচ্ছে যে কায়াজমা থাকবে, কিন্তু বাকিগুলাতে আসলে ক্রসিং ওভার কি হয়ে গেছে, বাকি জায়গাগুলোতে আসলে ক্রসিং ওভার হয়ে গেছে, জিন তোমার হচ্ছে কিছু এখান থেকে এখানে চলে আসছে, আবার এর ভিতরে তোমার হচ্ছে যে কিছু জিন তোমার হচ্ছে আমরা দেখবো যে তোমার হচ্ছে এখানে চলে আসছে, এগুলোতে তোমার হচ্ছে যে ক্রসিং ওভার, এগুলোতে ক্রসিং ওভার হয়ে গেছে, এগুলোতে তোমার হচ্ছে যে ক্রসিং ওভার হয়ে গেছে, এগুলোতে তোমার হচ্ছে যে দেখা গেছে ক্রসিং ওভার হয়ে গেছে, এগুলোতে ধরো যে একদম প্রান্তের দিকে সেই জায়গাটুকু হয়তো এখনো, সেই জায়গাটা এখনো তোমার হচ্ছে যে কি, সেই জায়গাগুলো এখনো হচ্ছে বাকি, ধরো যে সেই জায়গাগুলো, এই জায়গাগুলো হচ্ছে এখনো বাকি, এই জায়গাগুলো এখন হচ্ছে এখনো বাকি, এই জায়গাগুলো এখনো আগের মতোই আছে, কারণ এখানে এখনো ক্রসিং ওভার কমপ্লিট হয় নাই বা ক্রসিং চলতেছে। কিন্তু এটাকে যদি আমরা বলি লাস্টের এই ধাপটাকে আমরা কি বলবো, লাস্টের এই ধাপটাকে আমরা বলবো হচ্ছে ডায়াকাইনেসিস। এই ডায়াকাইনেসিসের ধাপে অনুবীক্ষণ যন্ত্রে যেটা দেখা যায় যে তোমার হচ্ছে এখানে প্রচুর পরিমাণে ধাত্র বা ম্যাট্রিক্স বা তরল পদার্থ, কিছু রাসায়নিক পদার্থ এরকম তোমার হচ্ছে এগুলোতে এই জায়গাগুলোকে ঘিরে ফেলে, এই জায়গাগুলোকে ঘিরে ফেলে, এই জায়গাগুলোকে ঘিরে ফেলে, এই জায়গাগুলোকে ঘিরে ফেলে, এই জায়গাগুলোকে ঘিরে ফেলে। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস কিন্তু আমরা দেখতেছিলাম যে বিলুপ্ত হওয়াটা পুরো সবগুলো উপপর্যায়ে চলতেছিল, এবং এই ধাপে এসে ডায়াকাইনেসিসের শেষের দিকে এসে এসে নিউক্লিয়ার লাস এবং হচ্ছে নিউক্লিয়ার যে মেমব্রেন ছিল, এই মেমব্রেনটা কিন্তু পুরোপুরি প্রায় বিলুপ্ত হয়ে যাবে, কারণ কি পরেই ঠিক এটা মেটাফেজ ধাপে প্রবেশ করবে। আমরা জানি যে এই ক্ষেত্রে মেটাফেজ ধাপে গিয়ে, যেহেতু প্রো মেটাফেজ ধাপ নিয়ে আমরা আলোচনা করতেছি না, সুতরাং হচ্ছে যে এই মেটাফেজ ধাপে আমরা কিন্তু মনে রাখবো যে এই ধাপের শেষেই, এই প্রোফেজ 1-এর যে শেষ উপপর্যায় অর্থাৎ ডায়াকাইনেসিস, তার পরবর্তীতে কে শুরু হয়ে যাবে মেটাফেজ। তাহলে এই ধাপে, এই জন্য ডায়াকাইনেসিস ধাপটাতে যেটা হয় যে এই ধাপে কিন্তু নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে যায়, যেটা কিন্তু আগের 4টা উপপর্যায়ে ওই ধাপগুলোতে কিন্তু তোমার হচ্ছে যে আস্তে আস্তে বিলুপ্ত হলেও তোমার কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে ছিল। আর ক্রোমোজোমগুলো তো অবশ্যই খাটো এবং মোটা হচ্ছিল, প্রত্যেকটা ধাপেই তোমার হচ্ছে যে খাটো এবং মোটা হতে থাকতেছিল। আমরা বলছিলাম দুইটা খুব কমন ঘটনা সব সময় থাকবে, একটা হচ্ছে যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি চলতে থাকবে, এবং হচ্ছে একই সাথে ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে খাটো এবং মোটা হবে। তবে ডায়াকাইনেসিসের ক্ষেত্রে এই ধাপে এসে এগুলোতে প্রচুর পরিমাণে কিছু রাসায়নিক পদার্থ এবং ধাত্র জমা হওয়ার কারণে তোমার হচ্ছে এই জায়গাগুলোতে ক্রোমাটিডগুলোকে স্পষ্ট বোঝা যায় না, মনে হচ্ছে কি ক্রোমোজোমগুলা তোমার হচ্ছে যে এরকম ভাবে আছে, ক্রোমাটিড আলাদা করে যে বিভক্ত আছে দুইটাই, যে ক্রোমাটিড এরকম একটা ক্রোমাটিড এরকম তোমার হচ্ছে এরকম দেখা যায় না, ক্রোমোজোমগুলোকে জাস্ট বোঝা যায় ক্রোমোজোম, কিন্তু ধাত্র বা ম্যাট্রিক্স জমা হওয়ার কারণে তোমার হচ্ছে কি হয়, এটা এখানে এদেরকে স্পষ্ট আসলে দেখা যাচ্ছে না। তো হচ্ছে যে ডায়াকাইনেসিস ধাপটা আসলে উপপর্যায়টা আসলে আমাদের জন্য তোমার হচ্ছে যে খুব বেশি আলাদা করে ইম্পর্টেন্ট না, এটা আসলে সবগুলো উপপর্যায়ের শেষের দিক তোমার হচ্ছে যে এরকম। আর এই ধাপের ক্ষেত্রে দেখা গেছে যে যেহেতু নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন আসলে যখন বিলুপ্ত হয়ে যায়, তখন এর সাথে আরো একটা ঘটনা আমরা মাইটোসিসের ক্ষেত্রেও দেখছিলাম, যে হচ্ছে যে এই ক্ষেত্রেও হবে যে সেন্ট্রিওল, যে প্রাণীকোষের ক্ষেত্রে এটা যে আমরা জানি যে সেন্ট্রিওল ছিল, যে এরকম যে এইরকম যে সেন্ট্রিওল ছিল, এরকম যে একটা অঙ্গাণু ছিল সেন্ট্রিওল, আমরা জানি প্রাণীকোষের ক্ষেত্রে সেখান থেকে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, এর পরের মেটাফেজ ধাপে গিয়ে বা এরকম পরবর্তী ধাপগুলোতে কিন্তু স্পিন্ডল যন্ত্রের কথা আমরা পাবো। সেটা সৃষ্টির উদ্দেশ্যে যে সেন্ট্রিওল তোমার হচ্ছে দুইটা এই মেরুর দিকে যাওয়া শুরু করছিল, সেই সেন্ট্রিওলটা কিন্তু মেরুর দিকে গিয়ে অবস্থান করাটা কমপ্লিট হবে তোমার হচ্ছে ডায়াকাইনেসিস ধাপে। তাহলে হচ্ছে কি হবে যে
আগের ধাপে ডিপ্লোটিনের তোমার হচ্ছে ডিপ্লোটিনের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম যে প্রান্তীয়করণটা একদম শেষের দিকে চলে যাচ্ছিল। প্রান্তীয়করণটা যেটা শুরু হয়েছিল কোথায়, প্যাকাইটিন উপপর্যায়ে শুরু হয়েছিল বা উপদশায় শুরু হয়েছিল, সেখান থেকে তোমার কন্টিনিউ হতে 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 ক্রসিং ওভারটা একদম প্রান্তের দিকে মাথার দিকে গিয়ে চলে যাবে, একদম মাথার দিকে চলে যাবে। যেই মাথার দিকে গিয়ে ডিপ্লোটিনের ক্ষেত্রে আসলে ক্রসিং ওভারটা আসলে কমপ্লিট হয়ে যাবে এবং সেখানে তোমার হচ্ছে যে 90 ডিগ্রি 180 ডিগ্রি এরকম লুপের মতো, এরকম তোমার হচ্ছে কোণের মতো সৃষ্টি করবে। আকর্ষণ এবং বিকর্ষণের যে পারস্পরিক রেজাল্ট হিসাবে আসলে এই ঘটনাটা ঘটবে। সেই ঘটনাগুলো হচ্ছে ডিপ্লোটিনে ঘটতেছিল। ডিপ্লোটিনে আসলে প্রায় ক্রসিং ওভার এবং হচ্ছে যে প্রোফেজ একের মূল কাজগুলা, যেটা হচ্ছে যে ক্রসিং ওভার ঘটা, জিনের আদান প্রদান ঘটা, জিনের যে পরিবর্তন ঘটা, জিনের যে মিক্স আপ ঘটা, এক বংশের ক্রোমোজোমের সাথে আর এক বংশের ক্রোমোজোমের যে অবস্থান করতেছে একটা প্রাণীর শরীরে, সেই দুই বংশের ক্রোমোজোমের যে মিক্স আপ, যেন পরবর্তী প্রজন্ম তোমার হচ্ছে কি পায়, দুই বংশেরই তোমার হচ্ছে বৈশিষ্ট্যগুলার মিলিত বা তোমার হচ্ছে যে সব ধরনের বৈশিষ্ট্য এবং ভ্যারাইটি তৈরি হতে পারে। সেই ঘটনাটা তোমার হচ্ছে যে পুরোটাই আসলে ডিপ্লোটিনে প্রায় কমপ্লিট হয়ে যাবে। ডায়াকানিসিসের ক্ষেত্রে, ডায়াকানিসিস মানে আসলে সরে যাওয়া, প্রান্তে সরে যাওয়া, দুই পাশে সরে যাওয়া, এরকম ঘটনা বোঝায়। তো সেই ডায়াকানিসিসে এসে যেটা হবে যে তোমার হচ্ছে যে এই সবগুলা কাজ কমপ্লিট হয়ে যাবে এবং হচ্ছে তোমার কি সেন্টিওল তোমার প্রাণীর ক্ষেত্রে দুই পাশে চলে যাবে। সেন্টিওলগুলো যে বিভাজিত হওয়া শুরু করছিল হয়ে দুই মেরুর দিকে চলে যাওয়া শুরু করবে। এখানে ধাত্র জমা হয়ে তোমার ক্রোমাটিডগুলোকে স্পষ্ট করে খুব ভালোভাবে দেখা যাবে না। নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে যে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। এই ঘটনাগুলোর মাধ্যমে আসলে যে প্রোফেজ একের 5টা উপপর্যায়, সেই পুরো জিনিসটা কমপ্লিট হয়ে গেল এবং কমপ্লিট হয়ে যাওয়ার ফলে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আসলে এই যে ক্রসিং ওভার ঘটলো, সেটার ফলে ক্রোমোজোমগুলোকে তোমার হচ্ছে আমরা কিরকম দেখবো, ক্রোমোজোমগুলোকে আমরা দেখবো হচ্ছে কি যে তারা ক্রোমোজোমগুলো তোমার হচ্ছে এরকম মিক্স আপ হয়ে গেছে। ক্রোমোজোমগুলো তোমার হচ্ছে কি হয়ে গেছে, ক্রোমোজোমগুলো তোমার হচ্ছে এরকম, ক্রোমোজোমগুলো এরকম মিক্স আপ হয়ে যাবে। তাদের বৈশিষ্ট্য তোমার হচ্ছে এরকম মিক্স আপ হবে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম মিক্স আপ হবে, তাদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম মিক্স আপ হবে, তাদের বৈশিষ্ট্য এরকম মিক্স আপ হয়ে তোমার হচ্ছে যে এই সব ধরনের ক্রোমোজোমের ভিতরেই সব ধরনের বৈশিষ্ট্য থাকবে। এরকম যে মিক্স আপের যে ঘটনাটা ঘটতেছে, এই মিক্স আপের ঘটনাটাই আসলে আমাদের উদ্দেশ্য ছিল, যেটা আমরা সবগুলো পর্যায়ে শেষে এসে একটা মিক্সড ক্রোমোজোম পাইলাম, যেটা তোমার হচ্ছে যে এই হোমোলোগাস দুইটা ক্রোমোজোমের ভিতরে যে তোমার হচ্ছে একই রকম বৈশিষ্ট্যের জিনের যে আদান প্রদান, অর্থাৎ উচ্চতার জিন, রঙের জিন, বা এরকম যে হয়তো পিতৃবংশ ছিল অনেক বেশি লম্বা, মাতৃবংশ ছিল অনেক বেশি খাটো, দুইটার মিক্স আপ হয়ে দেখা গেছে লম্বা হতে পারে, আরো খাটো হতে পারে, বা মাঝারি উচ্চতার হতে পারে। এই যে মিক্স আপের যে বিশেষ মাধ্যমে তোমার বৈচিত্র্য আনবে, সেই ঘটনাটা পুরোটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবং আমাদের হচ্ছে যে প্রোফেজ এক পর্যায়টা আসলে এই 5টা উপপর্যায় বিশিষ্ট এই দীর্ঘ একটা জটিল এবং খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা কমপ্লিট হলো। আমরা আশা করি তোমরা যদি আমাদের এই মিওসিসের তোমার হচ্ছে একের বা মায়োসিস একের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে প্রোফেজ একের সবগুলো উপপর্যায়ের ভিডিও আমরা তোমার হচ্ছে 2টা বা 3টা ভিডিওতে এরকম হচ্ছে যে আমরা ডিটেলস আলোচনা করছি। অ্যাকচুয়াল জিনিসটা তোমাদের হচ্ছে যে আসলে কি ঘটে, বইয়ে তো গতানুগতিকভাবে তোমার হচ্ছে যে বা আমরা যদি দেখি যে বিভিন্ন জায়গায় যে হচ্ছে যে আসলে কি ঘটনাগুলো ঘটতেছে, এগুলো মুখস্থ আমরা শুধু ছবি এঁকে বা এরকম বলে দিচ্ছি, কিন্তু উদ্দেশ্যটা আসলে কি, এই যে দুই বংশের যে হচ্ছে বৈশিষ্ট্যের যে হচ্ছে যে একসাথে মিক্স আপ এবং তাতে যে ভ্যারাইটি এবং বৈচিত্র্য সৃষ্টির ব্যাপারটা, সেটাই ঘটনাটারই আসলে হচ্ছে যে অ্যাকচুয়ালি কিভাবে হয়, সেই প্রসেসটাই হচ্ছে যে এই প্রোফেজ একের যে 5টা উপপর্যায় সেটা আমরা কমপ্লিট করছি। সবাই খুব মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবো, তাহলে আমরা আশা করি খুব ভালোভাবে আমাদের সবগুলো কনসেপ্ট এবং হচ্ছে যে পড়ার ইয়েটা ক্লিয়ার হয়ে যাবে, এমসিকিউ রিটেন থেকে শুরু করে। পরবর্তীতে আমাদের হচ্ছে যে পরের পর্যায়গুলো এবং হচ্ছে যে এই পরবর্তী কন্টিনিউ ভিডিওগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। তোমাদের জন্য খুব শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।